ওয়েলকাম টু সিভিল মেডিসিন ইউটিউব চ্যানেল। সিভিল মেডিসিন ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। তো আমি এখন তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি ডিটেল সলিউশন অফ ওয়েস্ট বেঙ্গল পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল রিক্রুটমেন্ট 2012-এর কোশ্চেন পেপারের ডিটেল সলিউশন নিয়ে। এটি আমার সেকেন্ড পার্ট। আগের পার্টটি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, আমি লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়া তোমরা আমার চ্যানেলে গিয়ে WBPSSI অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্লে লিস্টে গিয়েও তোমরা প্রিভিয়াস ইয়ারের ভিডিওগুলো পেয়ে যাবে। 2016 অ্যাজ ওয়েল অ্যাজ 2014-এর ভিডিওগুলো তোমরা ওখানে পেয়ে যাবে। আমি পার্ট 1-এ টোটাল 25 নাম্বার অফ কোশ্চেন আলোচনা করেছিলাম। তো আজকে আমি আরও 25টি কোশ্চেন আলোচনা করব, কোশ্চেন নাম্বার 26 থেকে আপ টু 50 অবধি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সবার আগে নোটিফিকেশন পেতে গেলে বেল আইকনটি অন করতে ভুলবে না। তো চলো সময় নষ্ট না করে দেখা যাক আজকের কোশ্চেনগুলো কী কী আছে। তো ফার্স্ট কোশ্চেন যেটা আছে 26 বলেছে এ পার্ট ওয়েল্ড ইজ স্পেসিফাইড বাই। এটা স্টিল স্ট্রাকচারের কোশ্চেন, খুব সিম্পল কোশ্চেন, ডাইরেক্ট কোশ্চেন। তো জেনারেলি পার্ট ওয়েল্ড ইজ স্পেসিফাইড বাই এফেক্টিভ থ্রোট থিকনেস। ঠিক আছে, তো পার্ট ওয়েল্ডটাকে স্পেসিফাইড করা হয় এফেক্টিভ থ্রোট থিকনেস দিয়ে। ক্লিয়ার? ওকে। সো মাই নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 27, ইফ an activity has its optimistic most likely and pessimistic time as এটা as হবে, ঠিক আছে, as 2, 3 and 7 respectively, the expected time and variance, মানে আমাকে এক্সপেক্টেড টাইম আর হচ্ছে ভ্যারিয়েন্স বের করতে বলেছে। তো আমরা জানি এই কোশ্চেনটা হচ্ছে মেনলি কনস্ট্রাকশন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্টের পার্ট সিপিএম এর কোশ্চেন। তার মধ্যে মেনলি এটা পার্ট থেকে, কারণ আমরা জানি পার্ট নেটওয়ার্ক হচ্ছে 3টি টাইম এস্টিমেটের উপর বেস করে হয়। ঠিক আছে, তার ভিতর ফার্স্টেরটা যেটা অপটিমিস্টিক, মিডিলেরটা মোস্ট লাইকলি, তারপর হচ্ছে পেসিমিস্টিক। তার মধ্যে আমরা জানি অপটিমিস্টিকের ক্ষেত্রে টাইম কনজাম্পশনটা খুব কম হয়, মোস্ট লাইকলি হচ্ছে মিডিয়াম, আর পেসিমিস্টিক হচ্ছে সব থেকে বেশি যেটা টাইম কনজিউম করে। ঠিক আছে, তো চলো সলিউশনটা দেখে নিই। তো অ্যাজ পার কোশ্চেন আমাকে প্রথমে দেওয়া আছে অপটিমিস্টিক টাইম, যেটা T0, 2 দেওয়া আছে, মোস্ট লাইকলি TM মানে 3, অ্যান্ড TP হচ্ছে পেসিমিস্টিক টাইম, আমার 7 দেওয়া আছে। তো এক্সপেক্টেডের ডাইরেক্ট ফর্মুলা এটা, তোমরা ফর্মুলাটা তো অবশ্যই জানো, না জানো নোট ডাউন করে নিতে পারো। T0 + 4TM + TP/6 হয়। ঠিক আছে, এবার জাস্ট ভ্যালুগুলো পুট করলে আমার অ্যান্সার এটা আসবে ক্যালকুলেশন করার পর 3.5। ক্লিয়ার? এবার ভ্যারিয়েন্সের ফর্মুলা এটা, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম টাইম ডিভাইডেড বাই 6 এর হোল স্কোয়ার। তো TP মাইনাস T0 ডিভাইডেড বাই 6। তোমরা যদি কনফিউজ হয়ে যাও যে কোনটা মাইনাস কী হবে, সেটা না হলেও চলবে, কোনো প্রবলেম নাই। তোমরা সবসময় সব থেকে বেশির থেকে সব থেকে কমটা মাইনাস। ঠিক আছে, সব থেকে বেশি টাইম যেটা থাকবে সেটার থেকে সব থেকে কম যেটা থাকবে সেটা মাইনাস হবে। তো এই ক্ষেত্রে আমার হবে 7 - 2 অর্থাৎ 5 ডিভাইডেড বাই 6 এর হোল স্কোয়ার, যেটা 25/36। এটা হচ্ছে ভ্যারিয়েন্স। আরেকটা জিনিস তোমার মনে রাখবে, অনেক সময় HD বের করতে দেয়। HD মানে হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবার আমরা জানি স্ট্যান্ডার্ড ডিভিশন সবসময় রুট অফ ভ্যারিয়েন্স হয়। ঠিক আছে, রুট অফ ভ্যারিয়েন্স হয়। তো এটাই যদি স্ট্যান্ডার্ড ডিভিশন বলতো তাহলে আমার অ্যান্সার কিন্তু হয়ে যেত 5/6। তাহলে এটার ক্ষেত্রে আমার অ্যান্সার হয়ে যেত 5/6। ক্লিয়ার? তো চলো দেখি তাহলে কোন অপশনটি কারেক্ট। তাহলে আমার হচ্ছে 3.5 আর 25/6। 3.5 কোথায় আছে? এই অপশন এতে আছে আর অপশন ডিতে আছে। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কি? তাহলে অবভিয়াসলি বি কাটা, সি কাটা। এবার এ আর ডি এর মধ্যে আমার অ্যান্সার হচ্ছে ডি। ঠিক আছে, এই যে 5/6 যেটা হচ্ছে HD অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিশন বললে কিন্তু অ্যান্সার এটা হতো, অনেকে এটা ভুল করে। ঠিক আছে, এখানে ভ্যারিয়েন্স বলছে, তো আমার অপশন ডি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28, দ্য পারপাস অফ ল্যাটেরাল টাইস, এটা লাইস না, এটা টাইস হবে, ল্যাটেরাল টাইস টি। ঠিক আছে, ইন দ্য শর্ট RC কলাম ইজ 2। ঠিক আছে, তো আমরা জানি ল্যাটেরাল টাই কেন RCC কলামে প্রোভাইড করা হয়, সেটা হচ্ছে অবশ্যই লংজিটুডিনাল বারকে বাকলিং এর থেকে প্রিভেন্ট করার জন্য। তো অবভিয়াসলি ফার্স্ট অপশন হবে অ্যাভয়েড বাকলিং অফ লংজিটুডিনাল বার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 29, ইন কেস অফ সিঙ্গেল অ্যাঙ্গেল ইন টেনশন কারেক্টেড, না এটা হবে কানেক্টেড। ঠিক আছে, কানেক্টেড বাই ওয়ান লেগ, এফেক্টিভ এরিয়া অ্যাজ পার কোডাল পজিশন ইজ। ঠিক আছে, একটা টেনশনে সিঙ্গেল মানে লেগে আছে, একটা লেগ, ওয়ান লেগ কানেক্টেড আছে, তাহলে আরেকটা লেগ কি আছে? আউটস্ট্যান্ড মানে বাইরের দিকে আছে। তো ওর এফেক্টিভ এরিয়া আমাকে বের করতে বলছে। এখানে কিন্তু কোনো নোটেশন দেয়নি। ঠিক আছে,
তো অপশনে নোটেশন আছে দুটো আননোন এ আর বি, ঠিক আছে। তো এখান থেকে বুঝে নিতে হবে আমার এ আর বি কি হতে পারে, ঠিক আছে। তো এখান থেকে মোটামুটি আমরা বুঝে নিব যে এ হচ্ছে আমার এরিয়া অফ দ্য কানেক্টেড লেগ, আর বিটা হচ্ছে আমার নেট এরিয়া অফ দ্য আউটস্ট্যান্ড লেগ, মানে যেটা বাইরের দিকে আছে। তো চলো একটু সলিউশনটা দেখে নিই। আমি এখানে একটু ডায়াগ্রামটা ড্র করে নিয়েছি, ধরলাম এটা আমার প্লেটের সাথে একটা সিঙ্গেল অ্যাঙ্গেল কানেক্টেড আছে ইন টেনশন কন্ডিশন, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার কানেক্টেড লেগ, আর এটা হচ্ছে আমার আউটস্ট্যান্ড লেগ, ঠিক আছে। তো আমি ধরে নিলাম কানেক্টেড লেগের এরিয়া যদি A1 হয় অবশ্যই নেট এরিয়া, আর আউটস্ট্যান্ড লেগের এরিয়া যদি A2 হয় তখন আমার এই ফর্মুলাটা হয় এইটা। ওভারঅল নেট এরিয়া মানে টোটাল অ্যাঙ্গেল সেকশনের নেট এরিয়া হয় হচ্ছে A1 প্লাস K ইন্টু A2 ইন টেনশন কন্ডিশনে, ঠিক আছে। তোমরা এই ফর্মুলাটা হচ্ছে স্টিলের কোডে পেয়ে যাবে, নতুন না, যেটা IS 800 পুরনো কোডটা আছে 2007 না, তার আগের ভার্সন যেটা ছিল ওয়ার্কিং স্ট্রেস মেথডে, সেখানে কিন্তু ফর্মুলাটা কিন্তু আছে, ঠিক আছে। তাছাড়া তোমরা অনেক বইটাও পেয়ে যাবে, ঠিক আছে। তো A1 প্লাস K ইন্টু A2, ঠিক আছে। তো ওভারঅল আলটিমেটলি হয় A1 প্লাস এই কে এর ভ্যালুটা আমাকে জানতে হবে। কে এর ভ্যালু আবার হয় হচ্ছে 3A1 বাই 3A প্লাস A2, ঠিক আছে। যেহেতু এটা সিঙ্গেল অ্যাঙ্গেল কানেক্টেড, ঠিক আছে। ডবল অ্যাঙ্গেল কানেক্টেড হলে কিন্তু কে এর ভ্যালুটা আবার চেঞ্জ হয়ে যায়, 5 দিয়ে আসে। তো তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো এটা হচ্ছে আমার ফর্মুলা, যেখানে কে হচ্ছে এটা, তাহলে এখানে সব A1 আর A2 দিয়ে পুরো ফর্মুলা, ঠিক আছে। A1 হচ্ছে এরিয়া অফ দ্য কানেক্টেড লেগ, A2 হচ্ছে এরিয়া অফ দ্য আউটস্ট্যান্ড লেগ। তো এখানে অপশন থেকে আমাকে বুঝে নিতে হবে, এখানে কিন্তু কিছু বলেনি কার এরিয়া কোনটা। তো আমি অবশ্যই ধরে নিলাম A1 মানে আমার এই ক্ষেত্রে A1 মানে আমার এই ক্ষেত্রে হচ্ছে A, ঠিক আছে, নেট এরিয়া অফ দ্য কানেক্টেড লেগ। আর A2 ইকুয়াল টু আমার বি, ক্লিয়ার। তো এবার এখানে ভ্যালু পুট করলে আলটিমেটলি আমি একটু অপশনের সাথে মিলাবো যে এরকম আসে। তো অপশনের সাথে মিলাতে গেলে আমি একটু কায়দা করে কি করলাম, এখান থেকে আমি হচ্ছে ওই বি নিয়ে এটার থেকে কমন, এখান থেকে আমি কমন নিয়ে তারপরে এখান থেকে 3টাকে নিচে নিয়ে এসে ডিভাইড করে সাজালাম, সাজিয়ে আমার এই অপশনটা আসে A প্লাস বি বাই 1 প্লাস 0.33 ইন্টু বি বাই এ, ঠিক আছে। জাস্ট আমি অপশনের সাথে মিলানোর জন্য এখানে উপরে যেহেতু আমাদের অপশনগুলোতে বি আছে, ঠিক আছে, অপশনগুলোতে আমার বি আছে, ঠিক আছে, তার জন্য আমি এখান থেকে কি করলাম 3 এটাকে ভাগালাম, বি তো আমার আছে। এবার 3 এটাকে ভাগাতে গেলে এখানে নিচে এসে 3 দিয়ে ডিভাইড করলাম, ঠিক আছে। 3 দিয়ে ডিভাইড করলে এখানে 1 হয়, আর এখানে বি 3b বাই সরি বি বাই 3a হয়, ঠিক আছে। এটা জাস্ট সিম্পল, জাস্ট সিম্পলিফিকেশন, ঠিক আছে। তো আমার কারেক্ট অ্যান্সার কোনটা হবে 1 প্লাস 0.33 বি বাই এ, বি। তো আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। এতে হবে না, সি তো 0.2 আছে, ডিতে 0.35 আছে। তো আমার কারেক্ট অ্যান্সার কিন্তু বি, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, question number 30. A tension crack usually form in the soil near at the top of the wall up to depth z is given by, ঠিক আছে। তো এটাও আমার হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন, মেনলি এটা হচ্ছে আমার হচ্ছে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর চ্যাপ্টার হচ্ছে আর্থ প্রেশার, ঠিক আছে, চ্যাপ্টার আমার আর্থ প্রেশার। এবার হচ্ছে তাহলে এই ক্ষেত্রে টেনশন ক্র্যাক ডেপ বের করতে বলেছে। তো টেনশন ক্র্যাকের ডেপ ফর্মুলা অ্যান্সার এটা বি হবে, আমি ডাইরেক্ট বলে দিলাম, কারণ এটা হচ্ছে 2c বাই গামা রুট কে, ঠিক আছে। এখানে একটা জিনিস তোমরা নোট ডাউন করে নিতে পারো, এখানে আমাকে টেনশন ক্র্যাক ডেপ বলছে, যদি আমাকে ক্রিটিক্যাল ডেপ বের করতে বলতো, ক্রিটিক্যাল ডেপ বা আনসাপোর্টেড ডেপ, ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হয়ে যেত 2 ইন্টু অফ টেনশন ক্র্যাক ডেপ, মানে এইটা, ঠিক আছে, 2c বাই আমার তখন হয়ে যেত অ্যান্সারটা গামা রুট কে, মানে আলটিমেটলি 4c বাই গামা রুট কে হতো, ঠিক আছে। কিন্তু এখানে হচ্ছে আমার টেনশন ক্র্যাক, ঠিক আছে, কারণ এরকম টাইপের একটা কোশ্চেন 2016 ছিল যেখানে আমার বের করতে বলছিল ক্রিটিক্যাল ডেপ্থ, ঠিক আছে। এখানে টেনশন ক্র্যাক ডেপ্থ বের করতে বলেছে। নেক্সট কোশ্চেন, লোড সেফটি, এটা সেফলি না সেফটি, ঠিক আছে, লোড সেফটি ফ্যাক্টর ফর এক্সপ্রেস ওয়ে মে বি টেকেন অ্যাস, ঠিক আছে। তো এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, ভ্যালুগুলো তোমাকে ডাইরেক্ট মনে রাখতে হবে, এটা বের করার কোনো ফর্মুলা বা কোনো উপায় নেই। তো আমি এখানে একটা নোট দিয়ে দিচ্ছি, তোমরা এখানে নোট ডাউন করে নিতে পারো। লোড সেফটি ফ্যাক্টর হচ্ছে 1.2 হয় এক্সপ্রেস ওয়ে আর ন্যাশনাল হাইওয়ের জন্য, আর 1.1 হচ্ছে আমাদের লেস ইম্পর্টেন্ট রোডগুলোর জন্য, আর যদি আমার রেসিডেন্সিয়াল বা আদার স্ট্রিট রোড যেগুলো হয় সেগুলোর জন্য আমার 1 হয়, ঠিক আছে। তো এখানে আমার কি বলেছে এক্সপ্রেস ওয়ে, তো আমার অ্যান্সার হবে 1.2, ঠিক আছে। তাহলে আমার অপশন হবে সি, ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 32. If BOD of a wastewater sample is found as 180 mg per liter, 5 days at 20 degree centigrade, the BOD value for 1 day and the same temperature will be. এখানে বলে দিয়েছে বেস ই বেসে কে এর ভ্যালু দেওয়া হয়েছে,
ঠিক আছে, অক্সিজেন রেট কনস্ট্যান্ট 0.23 পার ডেতে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো খুব সিম্পল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন, ফর্মুলা ইউজ করলে হয়ে যাবে। আমাকে ফার্স্টে বিওডি দেওয়া আছে 5 ডেজ বিওডি। ঠিক আছে, তো আমরা এমনি জেনারেল বিওডি ফর্মুলা জানি, বিওডি ইকুয়াল টু এল নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি, যেহেতু ই বেসে তো ই দিয়ে 10 ডেজ থাকলে 10 ডে ফর্মুলা। ঠিক আছে, এখানে শুধু 10 বসতো। এবার 5 ডে বিওডি, ঠিক আছে, তাহলে 5 ডের বিওডি আমার 180 দেওয়া আছে ইকুয়াল টু এল নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে এর ভ্যালু গিভেন ইন্টু টি, টি মানে আমার ডে, তো এই ক্ষেত্রে 5 ডে আছে। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমার এল নট বেরিয়ে যাবে। এল নট হচ্ছে আমার ইনিশিয়াল বিওডি। ঠিক আছে, মনে রাখবে এল নট হচ্ছে আমার ইনিশিয়াল বিওডি। ক্লিয়ার? এবার আমার 1 ডে বিওডি বের করতে বলছে সেম টেম্পারেচারে, তাহলে বিওডি 1 ইকুয়াল টু আবার এই সেম ফর্মুলাতেই বসাবো, যেখানে টি এর জায়গায় 1 বসবে। তো আমার টি এর জায়গায় 1 বসলো, আর এল নটটা বের করে নিয়েছে, এল নটের বেলা আমি পুট করে দিলাম। তো আমার অ্যান্সার আসবে 54.1 মিলিগ্রাম পার লিটার। দেখি অপশন কোথায়, তাহলে অবভিয়াসলি বি অ্যান্সার। তাহলে বি আমার হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 33, হুইচ অফ দ্য ফলোইং কন্ডিশন টু বি স্যাটিসফাইড বোর্ড ইন ইলাস্টিক অ্যান্ড প্লাস্টিক অ্যানালাইসিস, যেটা ইলাস্টিক এবং প্লাস্টিক অ্যানালাইসিস দুটোতেই স্যাটিসফাইড করে। এটা স্ট্রাকচারাল অ্যানালাইসিসের কোশ্চেন, এটা হবে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ঠিক আছে, আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা দুটোতেই স্যাটিসফাইড হতে হয়, ইলাস্টিক অ্যানালাইসিস অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস্টিক অ্যানালাইসিসে। ঠিক আছে, নেক্সট 34, রেট অফ চেঞ্জ অফ বেন্ডিং মোমেন্টস ইজ ইকুয়াল টু, ঠিক আছে, এটা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের কোশ্চেন এবং ইজি। রেট অফ চেঞ্জ অফ বেন্ডিং মোমেন্ট ইকুয়াল টু হয় শেয়ার ফোর্স। ঠিক আছে, তোমরা নোট ডাউন করে নিতে পারো। আমরা জানি ডিএম বাই ডিএক্স মানে রেট অফ চেঞ্জ অফ বেন্ডিং মোমেন্ট ইকুয়াল টু হয় আমাদের হচ্ছে শেয়ার ফোর্স। ঠিক আছে, আর রেট অফ চেঞ্জ অফ শেয়ার ফোর্স মানে ডিএ বা ডেল এ বাই ডেল এক্স, ঠিক আছে, ইকুয়াল টু হয় হচ্ছে আমার ডাব্লু, অর্থাৎ রেট অফ লোডিং। ঠিক আছে, যদি এখানে রেট অফ চেঞ্জ অফ শেয়ার ফোর্স বলতো তাহলে আমার কিন্তু ডি অ্যান্সার হতো। ঠিক আছে, তোমরা এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, যে কোনো এক্সামে আসে। রেট অফ চেঞ্জ অফ বেন্ডিং মোমেন্ট হচ্ছে শেয়ার ফোর্স, রেট অফ চেঞ্জ অফ শেয়ার ফোর্স ইকুয়াল টু হচ্ছে রেট অফ লোডিং। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য কোএফিসিয়েন্ট অফ আর্ক প্রেশার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ, ঠিক আছে, তো এখানে অপশনগুলো দিয়ে দিয়েছে, এফেক্টিভ স্ট্রেস টু নিউট্রাল স্ট্রেস, টোটাল স্ট্রেস টু এফেক্টিভ স্ট্রেস, ভার্টিক্যাল স্ট্রেস টু হরাইজন্টাল স্ট্রেস, হরাইজন্টাল স্ট্রেস টু ভার্টিক্যাল স্ট্রেস। ঠিক আছে, তো চলো একটু আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি ব্যাপারটা কি আছে। সেটা আমি দিলাম, এটা আমার একটা গাউন সার্ফেস, এখান থেকে একটা সার্টেন ডেপ জেটে আমি একটা পয়েন্ট কনসিডার করলাম, পয়েন্ট এ। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে ভার্টিক্যাল স্ট্রেস সিগমা ভি ইকুয়াল টু আমরা জানি গামা ইন্টু জে, জাস্ট ইউনিট ওয়েট অফ সয়েল ইন্টু ডেপ করলে হয়ে যায়। আর হরাইজন্টাল স্ট্রেস বা হরাইজন্টাল ফোর্স যেটা আমরা বলি ল্যাটেরাল আর্ক প্রেশার, ঠিক আছে, ইকুয়াল টু হয় কে ইন্টু গামা জেড। কে হচ্ছে আমার কোএফিসিয়েন্ট অফ আর্ক প্রেশার, সেটা অ্যাক্টিভ হলে অ্যাক্টিভ, প্যাসিভের ক্ষেত্রে প্যাসিভ, রেস্ট কন্ডিশনের রেস্ট। তা এইটার থেকে আমি লিখতে পারি দেয়ারফর কে ইকুয়াল টু কে ইকুয়াল টু সিগমা এইচ বাই গামা জেড। ঠিক আছে, জাস্ট এখান থেকে সলভ করলে। এবার গামা জেড মানে আমরা জানি সিগমা ভি, তাহলে কে ইকুয়াল টু সিগমা এইচ বাই সিগমা ভি, তাহলে এখান থেকেই আমরা বলতে পারি হরাইজন্টাল বাই ভার্টিক্যাল। তো আমার অ্যান্সার হবে হরাইজন্টাল স্ট্রেস টু ভার্টিক্যাল স্ট্রেস। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 36, গ্রানাইট কন্টেন্টস প্রাইমারলি বিল্ডিং ম্যাটেরিয়ালসের কোশ্চেন, এটা ডাইরেক্ট কোশ্চেন মনে রাখতে হবে। সেটা অবশ্যই হবে হচ্ছে কোয়ার্টজ অ্যান্ড হচ্ছে ফেলসপার। গ্রানাইট কন্টেন্টস প্রাইমারলি কোয়ার্টজ, এটা কোয়ার্টজ হবে কিউ ইউ এ। ঠিক আছে, কোয়ার্টজ অ্যান্ড ফেলসপার, ফেলসপার স্পেলিংটা একটু রং আছে। ঠিক আছে, নেক্সট 37, ইন্টারমিডিয়েট ভার্টিক্যাল স্টিফেনার আর প্রোভাইডেড ইন প্লেট গার্ডার। ঠিক আছে, স্টিল স্ট্রাকচারের কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক এক্সামে আসে। ইন্টারমিডিয়েট ভার্টিক্যাল স্টিফেনার অবভিয়াসলি এলিমিনেট টু ওয়েব বাকলিং, ওয়েব বাকলিংকে এলিমিনেট করার জন্য ইন্টারমিডিয়েট ভার্টিক্যাল স্টিফেনার ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, দ্য রেজাল্টেন্ট সাউন্ড প্রেশার লেভেল অফ টু সাউন্ড সোর্সেস ইজ হ্যাভিং সাউন্ড প্রেশার লেভেল 50 dB। সেম টাইপ অফ কোশ্চেন 2016-এও ছিল। ঠিক আছে, 2016-এও ছিল, আবার 2014-এও ছিল। ঠিক আছে, এই সাউন্ড লেভেলের থেকে কোশ্চেন। ঠিক আছে, এবার এখানে কিন্তু দুটো ইকুয়াল সাউন্ড লেভেল বলেছে। আমি সেখানে অবশ্যই তোমাদের একটা শর্টকাট ট্রিক্স দিয়ে দিয়েছিলাম। ইকুয়াল সাউন্ড লেভেল বললে আমার যে রেজাল্টেন্ট সাউন্ড লেভেল হবে সেটা হচ্ছে সেই সাউন্ড লেভেলের সাথে 3 অ্যাড হয়ে যায়, 3 ইনক্রিজ করে যায়। তো এখানে 50 dB আছে, আমার অ্যান্সার হবে হচ্ছে 53 dB। ঠিক আছে, 2016-এ মেবি আমার যতটা মনে আছে 90 dB দিয়ে দেওয়া ছিল, অ্যান্সার হতো 93। ঠিক আছে, আর 2014-এ দুটো আনইকুয়াল সাউন্ড লেভেল দেওয়া ছিল। ঠিক আছে, সেক্ষেত্রে আমি ওখানে ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছিলাম। নেক্সট 39, স্লো সেটিং সিমেন্ট উইল হ্যাভ হায়ার পার্সেন্টেজ অফ, এটার অ্যান্সার হবে জিপসাম। কেন জিপসাম হবে? আমরা জানি জিপসামটাকে সিমেন্টে ইউজ করা হয় তার হচ্ছে ফ্লাশ সেটিংটাকে করার জন্য, মানে
রেজিস্ট করার জন্য, অর্থাৎ ফ্লাশ সেটিংয়ের হাত থেকে সেমেন্টটাকে সেটিং টাইম বাড়িয়ে দেওয়ার জন্য, ঠিক আছে, রিটার্ডার হিসাবে। তো এখানে স্লো সেটিং বলছে, তাহলে অবশ্যই জিপসাম হবে, জিপসাম দিলে অবশ্যই সেটিংটা স্লো হবে, ঠিক আছে। নেক্সট, ইন অ্যান আর্ডেন ড্যাম দ্য ফেটিক লাইন, এটা আর সম্বন্ধে কিছু বলবো না, অ্যান্সার ডাইরেক্ট হবে প্যারাবলি। তার কারণ হচ্ছে একদম সেম কোশ্চেন 2016, ওখানে আমি ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে দিয়েছিলাম এবং ফেটিক লাইন সম্বন্ধে কিছু বলেছিলাম যে অ্যাবভ ফেটিক লাইন আমার কী হয়, বিলো ফেটিক লাইনে কী হয়, ফেটিক লাইন কাকে বলা হয়, তো সিপিএস লাইনটাকে ফেটিক লাইন বলে, ঠিক আছে। একদম 2016 2014 দুটোতেই এসেছে। আর আমি আর একটা আমার এক্সপেন্সের থেকে বলবো, পিএসসির যত এক্সাম হয়, সেটা লেকচারার হোক, জুনিয়র ইঞ্জিনিয়ার হোক, আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হোক, তোমরা দেখবে প্রত্যেক বছর এই কোশ্চেনটা কমন, ইন আটেন্ডাম দ্য ফেটিক লাইন ইজ, ঠিক আছে। কারণ 2019 যে পলিটেকনিক কলেজে যে লেকচারারের এক্সাম হয়েছিল, সেটা তো এই কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন, in the slope deflection equation the deformation is considered to be caused by, answer হবে bending moment, ঠিক আছে, অ্যান্সার হবে আমার বেন্ডিং মোমেন্ট। নেক্সট, ফ্লুইড মেকানিক্সের কোশ্চেন, ইন 1:20 মডেল অফ স্টিলিং বেসিন দ্য হাইট অফ হাইড্রোলিক জাম্প ইন দ্য মডেল ইজ অবজার্ভ টু বি 20 সেন্টিমিটার, ঠিক আছে। হাইড্রোলিক জাম্পের হাইট দেওয়া আছে মডেলে, ঠিক আছে। হোয়াট উড বি দ্য করসপন্ডিং হাইট অফ জাম্প ইন দ্য প্রোটোটাইপ, আমার প্রোটোটাইপের জাম্প বের করতে বলছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মডেল রেশিওর ফর্মুলা দিয়ে ইউজ হবে, যেটা স্কেল রেশিও আমরা জানি। স্কেল রেশিও সবসময় LM/LP হয়, অর্থাৎ লেংথ বা ডাইমেনশন অফ মডেল বাই ডাইমেনশন বা অফ পি ফর প্রোটোটাইপ, ঠিক আছে। তো এখানে আমার স্কেল দেওয়া আছে 1:20 স্কেল, তো 1/20 ইকুয়াল টু HM/HP লিখলাম, মানে হাইট অফ মডেল বাই হাইট অফ প্রোটোটাইপ, ঠিক আছে। মডেলের হাইট দেওয়া আছে, আমাকে প্রোটোটাইপের বের করতে হবে, জাস্ট সলভ করলে আমার অ্যান্সার বের হবে 400 সেন্টিমিটার। কোথায় অপশন? অপশন ডি, ঠিক আছে, আমার কারেক্ট অ্যান্সার 400 সেন্টিমিটার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, আর জিওটেক্সটাইল হোয়েন প্লেস বিটুইন আ ফাইন সয়েল অ্যান্ড আ কোর্স ম্যাটেরিয়াল পারফর্ম দ্য ফাংশন অফ, আমরা জানি টেক্সটাইলে বিভিন্ন ফাংশন থাকে, যেটা ড্রেনেজ হিসেবে কাজ করে, এনফোর্সমেন্ট হিসেবে কাজ করে, ফিল্ট্রেশন হিসেবে কাজ করে, সেপারেশন। এবার কোন ক্ষেত্রে কি কাজ করে? এই ক্ষেত্রে সেপারেশন। কেন সেপারেশন? এখানে ফাইন সয়েল আর কোর্স ম্যাটেরিয়াল বা কোর্স সয়েল যেটাই বলি না কেন, দুটোর জাংশনে ইউজ করা হয়েছে, ঠিক আছে, মানে মাঝখানে, ঠিক আছে। তো অবশ্যই এই দুটো লেয়ারের সেপারেটার হিসাবে ইউজ করা হয়, ঠিক আছে। এবার এমনি যদি আমার যে কোনো একটা ম্যাটেরিয়ালের ভিতরেই যদি ইউজ করা হতো, আইদার ফাইন বা কোর্স, তাহলে সেটা রেনফোর্সমেন্ট হিসাবে কাজ করতো, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে অ্যান্সার হবে আমার সেপারেশন। নেক্সট, দ্য ডিকে ইন টিম্বার ডিউ টু অল্টারনেট ওয়েল্টিং, না এটা ওয়েটিং হবে, ডবল টি, ঠিক আছে, অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং ইজ কল্ড, ঠিক আছে। তো আগে দেখো, এগুলো হচ্ছে আমার টিম্বারের ডিফেক্ট, ড্রাই রড, ওয়েট রড, ফক্সিনেস, ডটিনেস। তো আগে এটা দেখে নিই কোনটাকে কী বলে, তারপর আমি কারেক্ট অ্যান্সারে যাচ্ছি, ঠিক আছে। এবার ড্রাই রডটাকে আমি প্রথমে দেখে যাচ্ছি, ইট ইজ দ্য ডিকম্পোজিশন অফ কাট ডাউন টিম্বার কজড বাই দ্য অ্যাকশন অফ ফাঙ্গি, এটা ফাঙ্গি, হ্যাঁ, ফাঙ্গাস, ঠিক আছে। ইট অকার্স হোয়েন দ্য টিম্বার ইজ ইমপারফেক্টলি সিজনড অ্যান্ড প্লেস ইন আ ময়েস্ট ওয়ান অ্যান্ড হ্যাভিং নো এয়ার ফ্রি সার্কুলেশন, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ডিকম্পোজিশন হয় টিম্বারে, সেটা হচ্ছে ডিউ টু ফাঙ্গাস, ঠিক আছে, ফাঙ্গির দ্বারা। এবং সেটা কী জন্য হয়? সেটা যদি ইমপারফেক্ট, অর্থাৎ ঠিক মতন সিজনিং না হয়, এবং সেটা যদি ময়েস্ট এনভায়রনমেন্টে এবং নো ফ্রি এয়ার সার্কুলেশন যেখানে হয় না, সেখানে যদি রাখা হয়, তাহলে এই ড্রাই রডটা হয়, ঠিক আছে। নেক্সট, ওয়েট রডটা কি সেটা আগে দেখে নিই। ইট ইজ কস্ট কেমিক্যাল ডিকম্পোজিশন অফ উড অফ দ্য টেম্বার অ্যান্ড টেম্বার কনভার্টস টু গ্রেইস ব্রাউন পাউডার নন অ্যাজ ওয়েট রড, ঠিক আছে। ইট ইজ কস্ট ডিউ টু অল্টারনেট ড্রাই অ্যান্ড ওয়েট কন্ডিশন, ঠিক আছে। এই ক্ষেত্রে কী হয়, আমার হচ্ছে গ্রে পাউডারে কনভার্ট হয়ে যায়, কেমিক্যাল ডিকম্পোজিশন হয়, এবং সেটা ডিউ টু অল্টারনেট ড্রাই অ্যান্ড ওয়েট কন্ডিশনের জন্য। এটা কিন্তু ফাঙ্গাসের জন্য হয় না, ঠিক আছে, ফাঙ্গির জন্য ড্রাই রড হয়, ঠিক আছে, আর এটা কেমিক্যালি হয়। তো এই ক্ষেত্রে আমার কারেক্ট অ্যান্সার হবে ওয়েট রড, কারণ এখানে বলে দিয়েছে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং, দেয়ারফর অ্যান্ড কারেক্ট অ্যান্সার হচ্ছে ওয়েট রড, ঠিক আছে। বাকি দুটো একটু দেখে নিই। ফক্সিনেটটা কি? দিস ডিফেক্ট ইজ ইন্ডিকেট বাই দ্য রেড অর ইয়েলো tints in wood or reddish brown stain or spot round the pit of free discoloring the timber, ঠিক আছে। ইট কস্ট আইদার ডিউ টু পুয়ার ভেন্টিলেশন অর ডিউরিং স্টোরেজ অর বাই টিম্বার, ঠিক আছে। এটা হচ্ছে আমরা যখন টিম্বারটাকে স্টোরেজ করি, ঠিক আছে, তখন হচ্ছে ডিউ টু পুয়ার ভেন্টিলেশনের জন্য হয়, ঠিক আছে। তো ফক্সিনেস তো অ্যান্সার হবে না। নেক্সট ডেটটা দেখে নেই। আর একটা জিনিস আমি বলেছি, এখানে যে ডটটিনেস অপশনটা দিয়েছে, এটা কিন্তু কোনো ডিফেক্ট টিম্বার না, আমি যতটা জানি আমার নলেজের দিক থেকে, ঠিক আছে। তো এটা হয়তো মেবি অন্য নিজের ইচ্ছা মতো অপশন দিয়েছে। একটা জিনিস আছে, এটা তোমার নোট ডাউন করে নিতে পারো, সেটা হয় ড্রক্সিনেস, ঠিক আছে। ওটাই হয়তো ডটটিনেস ভুল করে দিয়ে দিয়েছে। ড্রক্সিনেসটা জেনে রাখো। দিস ডিফেক্ট ইজ ইন্ডিকেট বাই দ্য হোয়াইট ডিকেট স্পট হুইচ আর কনসিল্ড বাই দ্য হেলদি উড, দে আর প্রবাবলি ফর্ম বাই দ্য অ্যাক্সেস অফ ফাঙ্গি, এটা আবার ফাঙ্গির জন্য হয়, ঠিক আছে, হোয়াইট স্পট পড়ে যায়, ঠিক আছে, হেলদি ট্রিজ জন্য। ক্লিয়ার? তো মোটামুটি আমাদের সব জানা হয়ে গেল। নেক্সট কোশ্চেন,
the strain energy stored in a simply supported beam of span L and flexural rigidity EI due to a central concentrated load W। এরকম টাইপের একটা কোশ্চেন আমার 2014-এও ছিল, সেখানে ক্যান্টিলিভার বিম ছিল, স্ট্রেন এনার্জি বের করতে বলেছে। তো আমি এখানে যে ডাবল ইন্টিগ্রেশন মেথডে ইউজ করবো, ইন্টিগ্রেশন মেথডে যেটা স্ট্রেন এনার্জি ইউজ করে, এটা আমার সিম্পলি সাপোর্টেড বিমস, মাঝখানে ডাব্লিউ আছে। তো এখানে আমি একটা সেকশন সাপোর্ট এর থেকে কনসিডার করে নিয়েছি এক্স এক্স, তো এখানে মোমেন্ট হবে আর ইন্টু এক্স, এটা ডাব্লিউ এক্স বাই টু। এবার স্ট্রেন এনার্জির ফর্মুলা কি, ইন্টিগ্রেশন অফ মোমেন্ট স্কোয়ার ডিভাইডেড বাই টু ইআই ডিএক্স। ঠিক আছে, তো আমি এখানে 2 ইন্টু করে 0 তো L/2 নিলাম, কারণ আমাকে এখানে লিমিট হবে A থেকে C অব্দি ক্যালকুলেশন করবো, আবার C থেকে B বাকি থেকে থাকবে, তাহলে হাফ করে নিলাম, মানে 2 ইন্টু করে নিলাম। 2 ইন্টু করে দিয়ে আমার লিমিটটা তখন হয়ে গেল 0 টু L/2, কারণ আমার A থেকে C অব্দি ক্যালকুলেশন হচ্ছে, ডবল ক্যালকুলেশন করলেই হবে। ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার হলো তো। তারপর আলটিমেটলি এখান থেকে সব কিছু সিম্পলিফাই করলে আমার অ্যান্সার কিন্তু এটা আসে, W² L³ বাই 96 EI। ঠিক আছে, তো আমার কারেক্ট অ্যান্সার W² L³, এটা তো L² কিউব কোথায়, এইটা। তো আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। ক্লিয়ার, আমার কারেক্ট অ্যান্সার ডি। নেক্সট, the mean velocity of flow of air in a ventilating duct of 1 meter diameter is 33 meter per second and the maximum velocity is 20 meter per second. Corresponding Reynolds number আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, এখানে কাইনেমেটিক ভিসকোসিটি দেওয়া আছে 0.165। এই কোশ্চেনে কিছু ডেটা মিসিং আছে। কিরকম, কাইনেমেটিক ভিসকোসিটি 0.165 ইউনিট মেনশন নেই, সেটা এসআই সিস্টেমে না সিজিএসে সেটা বলেনি। তো এটা একটু প্রথমে আমাদেরকে একটু বুদ্ধি করে সলভ করতে হবে। আমি ধরে নিলাম এটা এসআই সিস্টেমে আছে, কারণ বাকি ইউনিট যেহেতু এসআই। ঠিক আছে, তো এসআইতে আছে। ঠিক আছে, মানে 0.165 মিটার স্কোয়ার পার সেকেন্ড, কারণ আমরা জানি কাইনেমেটিক ভিসকোসিটি এসআই ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড। তো এখানে হচ্ছে রেনল্ডস নম্বরের ফর্মুলা রো ভিডি বাই মিউ, মিউ হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি। এবার রোটাকে যদি আমি মিউ এর নিচে নিয়ে আসি, মিউ বাই রো মানে আমরা জানি কাইনেমেটিক ভিসকোসিটি। তো এখানে লিখতে পারি ভি ইন্টু ডি বাই রো, ভি মানে ভেলোসিটি, ডি ডায়ামিটার, সরি রো না নিউ। ঠিক আছে, এটা হচ্ছে আমার কাইনেমেটিক ভিসকোসিটি, কাইনেমেটিক ভিসকোসিটিকে নিউ দিয়ে ডিনোট করা হয়। তো এখানে ভ্যালু পুট করলে আমার অ্যান্সার আছে 200। অপশনে কিন্তু 200 নেই, তো এটা আমার অপশন কাটা, অর্থাৎ তার মানে এটা আমার এসআই সিস্টেমে নেই। তো আরেকটা ট্রায়াল দেওয়া যেতে পারে, ধরে নিলাম এটা সিজিএস এ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সিজিএস এর ইউনিট হচ্ছে স্টোক কাইনেমেটিক ভিসকোসিটি, যেটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। ঠিক আছে, তো বাকি ইউনিটগুলো আবার এসআইতে আছে, তো এটা আমি এসআইতে কনভার্ট করে নিলাম, মানে মিটার স্কোয়ার পার সেকেন্ডে। এবার পুট করলে আমার অ্যান্সার হয় 2 × 10⁶, যেটা অপশনে কিন্তু আছে। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার বি। তার মানে আলটিমেটলি কাইনেমেটিক ভিসকোসিটিটা আমার সিজিএস এ দেওয়া আছে। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, দ্য সার্ভে ইন হুইচ দ্য কার্ভেচার অফ দ্য আর্থ ইজ ইগনোর ইজ কল্ড অ্যাজ, অর্থাৎ যে সার্ভেতে কার্ভেচার ধরা হয় না সেটা আমরা জানি প্লেন সার্ভে বলে, কার্ভেচার দিলে জিওডেটিক সার্ভে। ঠিক আছে, এটার আমার অ্যান্সার হবে প্লেন সার্ভে, ইজি কোশ্চেন। নেক্সট, অ্যান এক্সটার্নাল কর্নার ইন ব্রিক মেশনারি ইজ কল্ড, এক্সটার্নাল কর্নার। ঠিক আছে, এটার ক্ষেত্রে অ্যান্সার হবে কুইএনএ। ঠিক আছে, এক্সটার্নাল কর্নার, একটু ডায়াগ্রামটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমার ব্রিক মেশনারি, এই কর্নারগুলোকে কুইএন বলে। ঠিক আছে, কর্নারগুলোকে। ঠিক আছে, জ্যাম্প মানে আমরা জানি জ্যাম্প হচ্ছে ভার্টিক্যাল ফেস অফ দ্য ডোর, ডোরের ভার্টিক্যাল ফেসকে জ্যাম্প বলা হয়। ঠিক আছে, এটা জেনারেলি ব্রিক মেশনারির সাথে অতটা রিলেটেড না। ঠিক আছে, ক্লোজার তো আমরা জানি যে কোনো ব্রিকের ব্রেক পোর্শনটাকে ক্লোজার বলে, সেই হিসাবে কিং ক্লোজার, কুইন ক্লোজার হয়। লেংথ ওয়াইজ হলে কুইন ক্লোজার, সাইড হিসাবে কেটে দিলে, অর্থাৎ ক্লোজার হচ্ছে ফুল ব্রিক বাদ দিয়ে। ঠিক আছে, কাটিং ব্রিক। ঠিক আছে, স্কুয়েন্ট। ঠিক আছে, স্কুয়েন্টটা কি আমাদের জানতে হবে। ঠিক আছে, স্কুয়েন্ট হচ্ছে ব্রিক যেটা হচ্ছে দুই কর্নার থেকে কেটে দেওয়া হয়। ঠিক আছে, এটা হচ্ছে স্কুয়েন্ট ব্রিক। ঠিক আছে, নেক্সট, দ্য ডিফর্মেশন অফ আ স্প্রিং প্রডিউস বাই আ ইউনিট লোড, এটা অ্যান্সার অফ ফ্লেক্সিবিলিটি। ঠিক আছে, আমাকে বলছে ডিফর্মেশন প্রডিউস বাই ইউনিট লোড, অর্থাৎ ডেল বাই পি। ঠিক আছে, ডেল বাই পিটা আছে আমার ফ্লেক্সিবিলিটি, আর স্টিফনেস হয় হচ্ছে পি বাই ডেল। ঠিক আছে, সবসময় মনে রাখবে স্টিফনেস অ্যান্ড ফ্লেক্সিবিলিটি ইজ মানে স্টিফনেস ইজ দ্য রেসিপ্রোকাল অফ ফ্লেক্সিবিলিটি অর ভাইস ভার্সা। ঠিক আছে, লোড বাই ডিফ্লেকশন, ঠিক আছে, সেটা হচ্ছে স্টিফনেস। ঠিক আছে, এখানে উল্টো বলেছে, তো অ্যান্সার হবে ফ্লেক্সিবিলিটি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য ফ্রিকোয়েন্সি ফর অডেবল সাউন্ড ইন হার্জ রেঞ্জেস ফ্রম, এটা খুব কমন জিনিস, আমরা জানি অডেবল সাউন্ডের রেঞ্জ হচ্ছে 20 রেঞ্জ হচ্ছে 20 হার্টস থেকে 20,000 হার্টস। ঠিক আছে, 20,000 হার্টস। ঠিক আছে, এখানে অপশন দেখি, অপশনে কি আছে, অপশনে কিন্তু 20 নেই, অর্থাৎ কাছাকাছি সি আছে, সিটাকে আমরা ধরতে পারি 16 to 20,000 হার্টস। ঠিক আছে, অরিজিনাল রেঞ্জ হচ্ছে 20 to 20,000 হার্টস। ঠিক আছে, তো 50 নাম্বার কোশ্চেন কমপ্লিট হলো। তো আজকে এই পর্যন্তই। তো থ্যাংক ইউ, তোমাদের সঙ্গে আবার শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে, এবং যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।